আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, আমি তোমাদের নিউটনের গতিসূত্র সম্পর্কে আলোচনা করেছি, সেখান থেকে ভরবেগ সম্পর্কে আলোচনা করেছি। সেখানে তোমাদের আমি নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র সেগুলো নিয়েও আলোচনা করেছি। তারপর একটা যখন রিক্সা টানা হচ্ছে সেক্ষেত্রে ঘর্ষণ বল কীভাবে কাজ করছে, সেক্ষেত্রে টানটা কীভাবে কাজ করছে, সেক্ষেত্রে ব্যক্তি যে রিক্সাটাকে নিয়ে টেনে যাচ্ছে সেক্ষেত্রে তার টানটা কত হচ্ছে সেগুলো আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়েছি। অথবা যখন একটা কপিকলের উপর বস্তু ঝোলানো হচ্ছে সেক্ষেত্রে বস্তুটা মানে কপিকলের উপর রয়েছে, দুটো বস্তু কপিকলের সাহায্যে দুদিকে ঝোলানো রয়েছে, সেক্ষেত্রে ত্বরণ কীভাবে সৃষ্টি হচ্ছে, সেখানে মানে টান সুতোতে টান কত রয়েছে সেগুলো আমি তোমাদের আলোচনা করেছি। আজ তোমাদের আলোচনা করব আমাদের যে আসন্ন 2022-এ যে ক্লাস 11-এর পরীক্ষা হবে, বোর্ডের পরীক্ষা হবে, সেখানে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা আমি সাজেশান তৈরি করেছি, সেটা আমি তোমাদের আজকে করাবো। ঠিক আছে, আর কি করাবো, আমাদের জয়েন্ট ইন্টারেস্ট আছে, নিড আছে, জিম্যান, জি অ্যাডভান্স এগুলো সব রয়েছে, বা জিএনএম পরীক্ষা রয়েছে, বিএসসি নার্সিং রয়েছে, অর্থাৎ আমাদের এইচএস সায়েন্স সংক্রান্ত যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেসব পরীক্ষাগুলো যে তোমরা প্রস্তুতি নেবে সেখানে কেমন প্রশ্ন আসবে তার উপরেও আমি একটা সাজেস্টিভ প্রশ্ন তৈরি করেছি। আমি সেই প্রশ্নটা তোমাদের এখন আমি সলভ করে দেবো, তোমরা মন দিয়ে দেখো। ঠিক আছে, আর যেটা বলছি সবসময় জন্য তোমরা অবশ্যই নিজেও তো দেখবে, সঙ্গে সঙ্গে বন্ধুদের যাতে দেখতে পায়, বন্ধুরা যাতে আমার সঙ্গে পড়াশোনা করতে পারে, সমান তালে আমার সঙ্গে চলতে পারে, তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে, তাদের যদি সুবিধা হয় সেটা একটু তোমরা দেখো। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরকেও সবাইকে বলো যে তারা যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেয়। আমার ইজি সায়েন্স সলিউশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেয়, তাহলে তারা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। দেখো তোমরা যেমন দেখবে বন্ধুরাও তেমন দেখবে। ঠিক আছে, প্যান্ডামিক সিচুয়েশনে সবাইকে আমরা প্রত্যেকে বন্ধুদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। ঠিক আছে, তবেই আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। সুন্দর মন নিয়ে বন্ধুদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, তাহলে তারাও হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি চলে যাই। ঠিক আছে, তাহলে সবাই আমার পরে আবার দেখো মন দিয়ে। ঠিক আছে, প্রথম বলেছি যে M, 2M ও 3M ভরের তিনটি ব্লক সুতোর সাহায্যে যুক্ত। তাহলে এখানে M, 2M ও 3M তিনটি ব্লক কিন্তু একটা সুতো দিয়ে বাঁধা আছে। বলছে এম ভরের ব্লকটির উপর F বল প্রয়োগ করার ফলে ব্লকগুলি V সমদ্রুতিতে উপর দিয়ে গতিশীল হয়। আমি এই তিনটে ব্লক একসঙ্গে বাঁধা আছে, এই বলটাকে উপরে যে ব্লকটা আছে না ওটাকে F বলে টেনে উপর দিকে তুলছি, প্রত্যেকটা ব্লক V সমদ্রুতিতে উঠছে। তাহলে প্রত্যেকটা ব্লক কিন্তু সমদ্রুতিতে উঠছে। তাহলে সমদ্রুতিতে তিনটে ব্লক উঠে তার ত্বরণ কত হবে? 0। ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন হয় সমান। তাহলে এখানে বেগের পরিবর্তন কত? V - V - 0, ত্বরণ 0, V - V বেগের পরিবর্তন 0, তাহলে ত্বরণ কত হবে? বেগের পরিবর্তন বাই সময় মানে 0/সময় মানে 0। যাই হোক, বলছি যে তাহলে 2M ভরের ব্লকটির উপর কত বল প্রযুক্ত হবে? তাহলে এইটার ব্লক এরপর কত বল প্রযুক্ত হবে? এখানে ত্বরণ কত হবে বলো? তাহলে এখানে ত্বরণ তো 0, এখানে ত্বরণ কত? এই তো 0, তাহলে এ যদি 0 হয় তাহলে বল কত হবে? 0 হবে। তাহলে কি হবে, তাই না? তাহলে কি বলছি উত্তরে, তাহলে আমরা কি বলবো না 2M ব্লকের ক্ষেত্রে, সবকটা ব্লকের ক্ষেত্রে কিন্তু, তাহলে যেহেতু 2M ব্লকের কথা বলছে এই জন্য সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে 2M ব্লকের ত্বরণ কত? 0। কেন ত্বরণ 0? যেহেতু ব্লকগুলি সমদ্রুতিতে উপর দিকে উঠছে। কারণ প্রত্যেকটি ব্লক সমদ্রুতিতে উপরের দিকে উঠছে। তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল কত? 2M ইন্টু ত্বরণ মানে কত? 2M ইন্টু 0
মানে শূন্য। তাহলে উত্তর কোনটা হবে? এটা উত্তর। সবাই বুঝতে পেরেছ? তাহলে যেহেতু তিনটে ব্লককে আমি সমদ্রুতিতে উপর দিয়ে তুলছি, তাহলে ত্বরণ তো শূন্য। ত্বরণ শূন্য এক্ষেত্রেও প্রযুক্ত বল শূন্য, এরও প্রযুক্ত বল শূন্য, এরও প্রযুক্ত বল, সবকটা সমদ্রুতিতে গতি করছে। ঠিক আছে, তাহলে শূন্য। এবার বলছে একটি ঘর্ষণহীন অনুভূমিক টেবিলে এ এবং বি পাশাপাশি স্পর্শ করে দাঁড়িয়ে আছে। দুটি ব্লক এ এবং বি, দুটো ব্লক পাশাপাশি স্পর্শ করে দাঁড়িয়ে আছে। এ ব্লকের উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়। এর ভর 2 কেজি, বির ভর 3 কেজি বলে দিচ্ছে ব্লক দুটির ভর। এর হচ্ছে এ ব্লকের উপরে কত বল প্রয়োগ করবে। যদি এ ব্লকের উপর 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে, এই এটা বির উপর কত বল প্রয়োগ করবে। যদি আমি এ ব্লকে 10 নিউটন বল দিয়ে বি ব্লকের দিকে ঠেলি, তাহলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে। আর উল্টোটা, যদি বি ব্লকের উপর 10 নিউটন বল দিয়ে বি ব্লকটাকে ঠেলি, তাহলে এই বি ব্লক এ ব্লকের উপর কত বল প্রয়োগ করবে বের করতে হবে। দুটো কন্ডিশন। যদি এ ব্লকটাকে তুমি 10 নিউটন দিয়ে বল ঠেলো এইভাবে, তাহলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবার আমি যদি বি ব্লকের উপর 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে বি ব্লক এ ব্লকের উপর কত বল প্রয়োগ করবে। নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছো? প্রত্যেকের ভর দেওয়া আছে। তাহলে আমি আগে সংস্থার ত্বরণটা বের করে নিই। কি বের করব? সংস্থার ত্বরণ। এই দুটো ব্লকের সংস্থার ত্বরণ। তাহলে সংস্থা বা সিস্টেমের ত্বরণ, তাহলে সংস্থার ত্বরণ কত হবে না, বল বাই মোট ভর 2 + 3 মানে 10 বাই এই তো এ ব্লকের ভর আর বি ব্লকের ভর, তাহলে 2 + 3। ঠিক আছে? আর না তোমরা যদি বলতে পারো এম এ প্লাস এম বি, 10 2 + 3 সমান 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সংস্থান ত্বরণ পেয়ে গেলাম। তাহলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে, তাহলে এ ব্লক বি ব্লকের উপর এফ এ বল সমান কত, এফ এ বল কত হবে, এর ভর কত 2 × 2 সমান 2 × এই ব্লকের ভর কত, সংস্থার ত্বরণ পেয়েছে, এই ব্লকের ভর কত, এ ব্লক 2 × 3 সমান 6 নিউটন বল প্রয়োগ করবে। আর বি ব্লক এ ব্লকের উপরে বি ব্লক এ ব্লকের উপরে ব্লকের উপর এফ বি সমান কত 2 × 2। দেখো এর ভর তো 2, তাই না? সংস্থার ত্বরণ হচ্ছে 2, তাহলে 2 × 2 সমান 4 নিউটন বল প্রয়োগ করবি। পরীক্ষাতে অঙ্কটা বহুবার এসেছে, দেখো না। আচ্ছা দেখো, এরপরে আসছি কি, আচ্ছা তোমাদের বারবার বলছি, আমি কিন্তু যে থিওরি বেসিসে যে প্রশ্নগুলো করিয়েছি তোমাদেরকে আলোচনা করেছি, তাদের কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখানে লিঙ্কে ক্লিক করে এখান থেকে থিওরি বেসিসে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে? আমি থিওরি বেসিসে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা থিওরি বেসিসে প্রশ্ন যেগুলো আসতে পারে আমাদের পরীক্ষাতে তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে? আমি কিন্তু সব রেডি করে রেখেছি, আমি তোমাদেরকে ডেসক্রিপশন সেটা আমি দিয়ে দেবো। এখানে কি বলেছে, 4 কেজি ও 2 কেজি ও 1 কেজি ভরে
এ বি সি তিনটি ব্লক ঘর্ষণহীন তলের উপর সংস্পর্শে আছে, এ বি সি, ঠিক আছে। এখন 4 কেজি ব্লকের উপর মানে এই ব্লকটার উপর 14 নিউটন বল প্রয়োগ করা হলে এই এ এবং বি সংস্পর্শ তলে বল কত হবে দেখো। এ ও বি এর মধ্যে স্পর্শ বল মানে এইখানে স্পর্শ বলটা কত হবে ক্যালকুলেশন করতে বলেছি। সহজ, এইগুলো প্রবলেম এর আগে করিয়েছি, ঠিক আছে। এটাও দেখে নাও, এটাও পরীক্ষায় এসেছে এই ধরনের করি। দেখো আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো পরীক্ষাতে এসেছে এবং এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসবে, সেই জন্য আমি আলোচনা করছি, ঠিক আছে। তার এখানে কি বলবো আমরা, সংস্থার ত্বরণ, সংস্থার ত্বরণ কত হবে বলো। তাহলে মোট বল কত হচ্ছে 14, তাহলে মোট বল বাই মোট ভর, মোট ভর কত হচ্ছে 4 প্লাস 2 প্লাস 1 মানে 14/7 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটা এর তাহলে এই দুটো সম্মিলিত ভরের সঙ্গে এই ত্বরণটা গুণ করলে যেই বলটা হবে সেই বলটা এখানে কাজ করবে। তাহলে বি ও সির সম্মিলিত ভর কত, তাহলে এখানে করি বি ও সি, বি ও সি, বি ও সি এর সম্মিলিত ভর, ভর কত 2 প্লাস 1 3 কেজি, তাহলে 2 প্লাস 1 কেজি মানে 3 কেজি, ঠিক আছে। তাহলে এই 3 কেজি বলের এই দুটো বলের মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই বলটা কিন্তু এখানে কাজ করবে। এই দুটো ভরের মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণের জন্য যে বলটা সৃষ্টি হবে সেটা কিন্তু এখানে কাজ করবে। তাহলে আমি এটা কি বলবো, এক কথা বলবো কি, এ ও বি সংস্পর্শতলে ক্রিয়াশীল বল, এ ও বি এর সংস্পর্শতলে ক্রিয়াশীল বল কত হবে সেটা তাহলে না, বল সমান কি ভর ইনটু ত্বরণ মানে কত 3 ইনটু 2 সমান 6 নিউটন। তাহলে উত্তর অ্যানসার তাহলে কোনটা হবে, আমার অ্যানসার তাহলে ঠিক হবে এক একটা, এর দিকে একটা, এর দিকে এটা, এটা অ্যানসারটা আমার ঠিক হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার বলছে যে 1 কেজি ভরের একটি সুতোর 1 কেজি ভরের একটি বস্তু সুতোয় ঝোলানো আছে, এক্ষেত্রে ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে তোলা হচ্ছে, একবার নিচে নামানো হচ্ছে। তাহলে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে টানের অনুপাত কত, খুব সহজ। দেখো যখন বস্তুটাকে আমি এর ধরনের প্রবলেম এর আগে করিয়েছি, যখন বস্তুটাকে উপরের দিকে তোলা হয় তখন টান বেশি হয় ওজন কম হয়, আর যখন নামানো হয় তখন ওজন বেশি আর টানটা কম। এই ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে। যখন বস্তুকে উপরে তোলা হয় তখন কি হয়, তার টান সুতোর টানটা বেশি হবে আর ওজনটা কম হবে, তবে উপর দিকে উঠবে, টান বেশি হলে উপর দিকে উঠবে। আর যখন বস্তু নিচের দিকে নামে তখন তার ওজনটা বেশি হয় আর টানটা কম হয়, এই জন্য নিচের দিকে নামে। এইটা যদি মনে রাখতে পারো এই ধরনের প্রবলেম তোমার হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো, যখন বস্তুটিকে উপরের দিকে তোলা হয়, যখন বস্তুটিকে উপরের দিকে তোলা হয় তখন কি হচ্ছে, টান বেশি, তখন T1 মাইনাস mg সমান me। তাহলে এখানে এ ত্বরণটা কত, ত্বরণটা এ সমান কত, এখানে একটু এটাকে সাজিয়ে নিই 4.9, তাই তো, এত মিটার পার সেকেন্ড স্কয়ার, তো মানে কত জির মান কত 9.8 না, তাই এটাকে আমি কত বলতে পারি না 9.8/2 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মানে কি, তাহলে g/2। তাহলে এখানে আমি T1 এর মানটা পেয়ে যাবো। দেখো
তাহলে আমি এখানে কি লিখব, সমান mg/2। তাহলে t1 কত হবে, ক্যালকুলেশন করে নিই। তাহলে t1টা কত দাঁড়াচ্ছে, তাহলে আমাদের না mg প্লাস mg/2 সমান কত হচ্ছে 3mg/2। আবার যখন বস্তুটিকে নিচে নামানো হয়, যখন বস্তুটি নিচে নামানো হচ্ছে, যখন বস্তুটি নিচে নামানো হয়, যখন বস্তুটি নিচে নামানো হয়, নিচে নামানো হয়, তখন কি হচ্ছে, যখন বস্তুটা নিচে নামছে তখন তার কোনটা বেশি হবে, তখন তার ওজনটা বেশি হবে আর টানটা কম হবে। তাহলে সে ওজন থেকে টান বাদ দেবো। যখন উপরে তোলা হবে তখন টান থেকে ওজন বাদ, আর যখন বস্তু নিচের দিকে নামানো হচ্ছে তখন ওজনটা বেশি, তাই জন্য ওজন থেকে টানটা বাদ দেবো। বারবার মনে রাখবে কিন্তু। তাহলে আমি কি লিখবো না mg-t2 সমান ma। ঠিক আছে, তাহলে একই তরণগুলো বলছে যে ma বসিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে t2 কত হবে, t2টা আমি বসে নিয়ে গেলাম। তাহলে mg মাইনাস এর জায়গায় কত লিখবো, এটাকে বসে নিয়েছি তাহলে মাইনাস হবে, তো এটাকে বসে নিয়ে প্লাস মাইনাস ma সমান কত হচ্ছে mg মাইনাস mg/2। এর মান তো g/2 সমান কত দাঁড়াচ্ছে mg/2। তাহলে আমাদের অনুপাত করি। তাহলে t1 এর মানটা আমরা পেলাম এইটা, এই যে t1 এর মান, t2 এর মান পেলাম এইটা। তাহলে আমি কি লিখব এখন, তাহলে আমরা কি করব না t1 t2 দুটো টানের অনুপাত, কি লিখব এটা টানের অনুপাত। টানের অনুপাত তাহলে কি করব আমরা t1 t2 মান বসাও। তাহলে 3mg/2 mg/2, এইটা অনুপাত করব। mg/2 mg/2 কেটে কত হবে 3:1। বুঝতে পেরেছি সবাই? এবার বলছে কোন নির্দেশ তন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রয়োগ? জড়তীয় নির্দেশতন্ত্র। কোন নির্দেশতন্ত্র? জড়তীয়। কেন? দেখো নিউটনের জড়তীয় নির্দেশতন্ত্রে কি বলা আছে, বস্তুর ত্বরণ শূন্য হবে। জড়তীয় এবং অজড়তীয় নির্দেশতন্ত্রের মূল পার্থক্য এটাই যে জড়তীয় নির্দেশতন্ত্রে বস্তু সুষম বেগে গতিশীল অথবা বস্তু স্থির, সেটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। তাহলে যেটা নিউটনের প্রথম সূত্র যা ক্রাইটেরিয়া, জড়তীয় নির্দেশতন্ত্রের ক্রাইটেরিয়া তাই। কিন্তু অজড় নির্দেশতন্ত্রে কিন্তু ত্বরণ সহ গতিশীল নয়, অজড় নির্দেশতন্ত্রে কিন্তু ত্বরণ সহ গতিশীল। অজড় নির্দেশতন্ত্রে একমাত্র অলিক বল প্রযোজ্য হয়। ঠিক আছে, সেটা আমি আলোচনা করেছি যে অজড় নির্দেশতন্ত্রে অলিক বলের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হবে, না হলে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। তাহলে আমি কি বলবো, কোন নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য? তোমরা কি বলবে, জড়তীয় নির্দেশতন্ত্র। কি নির্দেশতন্ত্র? জড়তীয় নির্দেশতন্ত্র। এর তাহলে উত্তরটা কি হবে, জড়তীয় নির্দেশ তন্ত্র। ঠিক আছে, সেখানে ভালো করে দেখো। এরপরে নেক্সট যে প্রবলেমটা আসছে সেটা বলছে যে একটা পাথরের টুকরো রয়েছে, এভাবে ভূপৃষ্ঠে পড়ে রয়েছে, তো সেখানটা আমি বিস্ফোরণ করব। তো বিস্ফোরণ করলে পাথরের টুকরোটা, পাথরের যে একটা টুকরো ছিল সেটা খণ্ড খণ্ড হয়ে যাবে। ধরলাম ওই পাথরের টুকরোটা 3টে টুকরো হলো। কত হলো? 3টে টুকরো। তো ওই 3টে টুকরো, প্রথম টুকরোর ভর ধরা হচ্ছে 1 কেজি, যেটা ছিটকে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে। দ্বিতীয় টুকরোটির ভর ধরা হচ্ছে 2 কেজি, যেটা ছিটকে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে বা দ্রুতিতে। আর তৃতীয় যে টুকরো, তার ভরটা আমাকে বের করতে হবে, কিন্তু সে যে ছিটকে যাচ্ছে তার বেগটা বা দ্রুতিটা কত বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার।
আমি আর সেকেন্ড আমি আর বলছি, একটা পাথরের খণ্ড পড়ে রয়েছে, সেখানটা বিস্ফোরণ ঘটানো হলো, হলে এই পাথরের খণ্ডটা একটা খণ্ড কী হচ্ছে, তিনটে খণ্ডের টুকরো হয়ে গেছে। প্রথম খণ্ডটা ভর ধরা হচ্ছে 1 কেজি, সে ছিটকে যাচ্ছে কত বেগে, না 12 মিটার পার সেকেন্ড এই দ্রুতিতে ছিটকে যাচ্ছে। দ্বিতীয় খণ্ডটা কত দ্রুতিতে ছিটকে যাচ্ছে, না তার ভর 2 কেজি, সে ছিটকে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তৃতীয় টুকরোটা কত, তার ভর জানি না, ভরটা আমাকে বের করতে হবে, সে ছিটকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে। তা কীভাবে ক্যালকুলেশন করব, দেখো যদি ত্রিমাত্রিক নির্দেশাঙ্কে ধরা হয়, এবার বলেছে যে সমকৌণিক বেগে যাচ্ছে, কিন্তু তাহলে প্রথম টুকরোটা গেলে আমি এইভাবে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, তাহলে 12 মিটার পার সেকেন্ড, এটা এক্স অক্ষ ধরলাম, এটা ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ, ঠিক আছে। আর না হলে তুমি ধরতে পারো এইটা, আমরা যেন খুশি ধরতে পারি, এটা ও এক্স অক্ষ, এটা ও ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে এই বরাবর আসছে সে 12 মিটার পার সেকেন্ড, এটা প্রথম টুকরোটা, যার ভর কত 1 কেজি, এই টুকরোটা। দ্বিতীয় টুকরোটা বলছে সমকোণী, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এর ছুটকি আছে কত, এর ভর কত, এর ভর বলেছে 2 কেজি, তাহলে এর ভর 2 কেজি, এর ছিটকেছে কত বেগে, না 8 মিটার পার সেকেন্ড। তা তৃতীয় টুকরোটা এদিকে যাচ্ছে, এর বেগ বলেছে 4 মিটার পার সেকেন্ড, কিন্তু এর ভরটা বলেনি, তোমাকে এর ভরটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যেমন জানবো যে ভর বেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পাথর খণ্ডটা কিন্তু প্রথমে স্থির ছিল, পড়েছিল তো, তার ভরবেগ কত, 0। পরে ভরবেগ কত হয়ে গেল, না এই প্রত্যেকটা খণ্ডের যে ভরবেগ সব যোগ করব, হ্যাঁ তাই তো নাকি। তাহলে প্রথমে কি ছিল, না প্রথমে 3টি টুকরো, প্রথম কিন্তু একটা বড় টুকরো ছিল, সে কিন্তু স্থির হয়ে পড়েছিল, তার মানে তার বেগ 0, মানে তার ভরবেগ 0। তারপর যখন 3টে টুকরো হয়ে গেল, তাহলে ভরবেগ তো ভাগ হয়ে গেল, তাই না। কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আগের ভরবেগ পরের ভরবেগ সমান। তাহলে আমি এখানে কি বলতে পারি, না এখানে কি জিনিসটা আছে দেখো, তাহলে P1 প্লাস P2 দ্বিতীয় খণ্ডের ভরবেগ প্লাস P3, এটা তাহলে বিস্ফোরণের পরে 3টে খণ্ডের ভরবেগ, আর আগের ভরবেগ কত ছিল, 0। এবারে P1 P2 P3 প্রত্যেকের মান বের করব, ঠিক আছে। তাহলে এখন P1 কত, P1 কত, না M1 V1, দেখো কোথার কথা সেটা হচ্ছে M1 কত 1, V1 কত 12 I ক্যাপ, x অক্ষ বরাবর, তাহলে কত দাঁড়ালো, না 12 I ক্যাপ, কি দেবো, কেজি মিটার পার সেকেন্ড, এটা P1। P2 কত M2 V2, মানে কত M2 2 কেজি ইনটু এটা কত 8 j ক্যাপ, 8 j ক্যাপ, হ্যাঁ তারপর দাঁড়াচ্ছে ভেক্টর সাইন দাও, ভেক্টর সাইন দাও, কত দাঁড়াচ্ছে তাহলে 16 j ক্যাপ কেজি মিটার পার সেকেন্ড। এখন P3 কত, P3 টা বের করবি, মাইনাস অফ P1 প্লাস P2, তাই নাকি। এখন P1 প্লাস P2 কত দাঁড়াচ্ছে, না 12 I ক্যাপ প্লাস 16 j ক্যাপ কেজি মিটার পার সেকেন্ড। আমি এর P1 P2 ম্যাগনিটিউড বের করব, তাহলে এই P1 আর P2, P1 এবং P2 ম্যাগনিটিউড বের করলে কত দাঁড়াচ্ছে 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার, মানে কত 12 12 144 আর 16 16 কত
ষোলো ষোলো গুণ করো, 16 ইন্টু 16, 1696, 6 হাতে 9, 16 একে 16, 16 9 25, 16 6 96, 16 6 96, 6, 16 6 96, 6, 16 6 96, 6 হাতে 9, 16 26, 256 কত? 256। এরপরে কত? এটা কত দাঁড়াচ্ছে? করলে কত দাঁড়াচ্ছে? 400 55 0 400 কত দাঁড়াচ্ছে? মানে কত? 20 এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে P3 এর মান তাহলে কত দাঁড়াবে বলো? তাহলে P3 এর মান কত দাঁড়াচ্ছে তাহলে? মানে শুধু P3 তে ধরি, তাহলে P3 এর মান কত দাঁড়াচ্ছে তাহলে আমাদের? না 20 কেজি মিটার পার সেকেন্ড। দেখো তাহলে এর তো মান, তাহলে তৃতীয় খণ্ডের ভরবেগ এটা কি লিখবো আমরা? তৃতীয় খণ্ডের ভরবেগ। তাহলে ভরবেগ পেয়ে গেলাম। তৃতীয় খণ্ডের বেগ কত হবে? তৃতীয় খণ্ডের ভর কত? তৃতীয় খণ্ডের ভর সেটা কত হবে? P3 বাই V3। V3 এর মান কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে কত দাঁড়াচ্ছে তাহলে? তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করব, 4 5 20, 5 কেজি। তাহলে বেরিয়ে গেল ভর কত হবে? তাহলে বেরিয়ে গেল। এবার পরের প্রশ্ন আসছে, একটা বেলুন এ ত্বরণ নিয়ে নিচে নামছে। বেলুনটা এ ত্বরণ নিয়ে নিচে নামছে। একটা বেলুন আছে, সেটা এইটা বেলুন, এই একটা বেলুন, এটা কিন্তু নিচের দিকে নামছে এ ত্বরণ নিয়ে। এখান থেকে কিছু ভর ফেলে দিলে সে আবার কি করবে? তার ওজনটা কমে যাবে, তখন তার প্লবতাটা বেড়ে যাবে, সে তখন উপর দিকে উঠতে শুরু করবে। এটা বোঝার চেষ্টা করো। একটা বেলুন এ ত্বরণ নিয়ে নিচে নামছে, বেলুন তো বাতাসে ভাসছে, সে নিচে নামছে কেন? নিশ্চয়ই প্লবতাটা তার ওজনের চেয়ে কম হয়ে যাচ্ছে। দেখো একটা বেলুন কেন ভাসে? যদি তার প্লবতা বেশি হয়, ওজন কম হয়, তখন বেলুনটা উপরের দিকে উঠতে থাকবে। আর যখন প্লবতা এবং ওজন দুটো সমান হয়ে যাবে, সেটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট উচ্চতায় সে কিন্তু স্থিরভাবে ভেসে থাকবে, তাই না? আর উপর দিকে উঠবে না বা নিচে নামবে না। তাহলে একটা বেলুন যখন নিচের দিকে নামছে, তার মানে বুঝতে হবে তার ওজনটা বেশি হয়ে যাচ্ছে আর প্লবতাটা কমে যাচ্ছে। এবার আমি যদি বেলুন থেকে কিছু ভর ফেলে দিই, তখন তার ওজনটা কমে যাবে, প্লবতাটা ওজনের সাপেক্ষে তখন বেড়ে গেল, তখন বেলুনটা উপর দিকে উঠতে শুরু করবে। কি পরিমাণ ভরটা ফেলে দেবো সেটা ক্যালকুলেশন করতে বলেছে। এম ভরের একটি বেলুন এ ত্বরণ নিয়ে নিচে নামছে। বেলুন থেকে কি পরিমাণ ভর ফেলে দিলে বেলুনটি পুনরায় এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে শুরু করবে? খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ক্ষেত্রে বেলুনটি নিচের দিকে নামছে, তাহলে প্রথম ক্ষেত্রে বেলুনটি নিচের দিকে নামছে, তার মানে কি? ধরলাম আমি প্লবতা হচ্ছে কত? ধরি প্লবতা মানে কার? বায়ুর প্লবতা বি। যখন নিচের দিকে নামছে তখন তার কোনটা বেশি হচ্ছে? ওজনটা বেশি, তাহলে mg মাইনাস বি সমান me। আবার যখন বেলুনটা উপর দিকে উঠবে, দিলাম আমি ঠিক বলতে পারি, ধরো ডেল এম পরিমাণ ভর ফেলে দিলে বেলুনটি উপরে দিকে এ ত্বরণ নিয়ে উঠতে শুরু করবে। ঠিক আছে, তাহলে আমি ডেল এম পরিমাণ ভর ফেলে দেবো, তাহলে সেক্ষেত্রে সমীকরণ
তাহলে যখন ডেল এম পরিমাণ ভর ফেলে দিলে তখন বেলুনটা উপর দিকে উঠতে শুরু করবে। ধরুন এখানে বলে দিচ্ছে বেলুনটা এ ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে, তাহলে সেক্ষেত্রে গতির সমীকরণটা কি হবে? তাহলে এক্ষেত্রে প্রবণতাটা বেশি হবে আর ওজনটা কি হবে? কম হবে। তাহলে প্রবণতা তাহলে কি দেওয়া আছে? তাহলে বি থেকে আমি কি বাদ দেবো? এম মাইনাস ডেল এম ইন্টু জি সমান কি হবে? এম মাইনাস ডেল এম এ। তাহলে নাকি এবার এটা 2 নম্বর, এটা 1 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। আমি 1 নম্বর 2 নম্বর যোগ করব। কি করব না 1 ও 2, তাহলে 1 ও 2 যোগ করবে। যোগ করলে কি আসবে? দেখো 1 এবং 2 যোগ করলে কি আসছে? যোগ করো, দেখো যোগ করে কি আসছে? তাহলে এই মাইনাস বি আর এই প্লাস বি কেটে যাবে। দেখো এই যে এই বি আর এই বি কেটে যাবে। দেখো এটা মাইনাস বি আর এটা কি প্লাস বি কেটে যাবে। তাহলে এইটা মাইনাস এইটা হবে। তাহলে কি হবে না এম জি মাইনাস অফ এম মাইনাস ডেল্টা এম জি, আর এইটা এটা যোগ হবে। এটা কি যোগ হচ্ছে না এম এ প্লাস এম মাইনাস ডেল্টা এম এ। ঠিক আছে? দেখো এবার ক্যালকুলেশনটা করো। তাহলে এম জি মাইনাস এম জি, এই জি সঙ্গে এম জি হলো, তাহলে মাইনাস এম জি মাইনাস প্লাস প্লাস ডেল্টা এম জি সমান এম এ প্লাস এম এ মাইনাস ডেল্টা এম এ। এই দেখো হলো। আচ্ছা এই এম জি কেটে গেল। ঠিক আছে, এটাকে পাশে নিয়ে এসে তাহলে প্লাস হবে। দিয়ে এই ডেল্টা এম আর এই ডেল্টা এম, দেখো এখানে ডেল্টা এম জি আছে আর ডেল্টা এম এ আছে। এই ডেল্টা এম এ আর ডেল্টা এম এ আমি কমন নেব, কি আসছে দেখো। তাহলে এটাকে বসে তাহলে প্লাস হলো। তাহলে কি তাহলে কি আসছে না ডেল্টা এম জি প্লাস ডেল্টা এম এ সমান, দেখো এই এম এ আর এম এ 2 এম এ টুয়াইস এম এ। তাহলে ডেল্টা এম সমান তাহলে কত দাঁড়াচ্ছে? টুয়াইস এম, দেখো টুয়াইস এম এ, এই টুয়াইস এম এ বাই এটা কত দাঁড়াচ্ছে? ডেল্টা এম যদি কমন নিয়ে নিই তাহলে জি প্লাস এ, নিচে কত দাঁড়াচ্ছে তাহলে জি প্লাস। দেখো বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। দেখো নেক্সট প্রবলেমটা বলেছে যে 1 কেজি ভরের একটি বস্তু F সমান kT বলের প্রভাবে x অক্ষ বরাবর x 0 অবস্থা থেকে মানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো। t হলো সময়, k 1 নিউটন পার সেকেন্ড, আর 6 সেকেন্ড সময়ে বস্তুর যে দূরত্ব অতিক্রম করবে তা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। খুব সহজ, দেখো জাস্ট ক্যালকুলেশনটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে F সমান কত? kT। F সমান কত? kT মান বসাও। F সমান কি? F সমান kT। F সমান কি? m a, m into a into k into t। m কত? 1, k কত? 1। তাহলে আমি কি পাচ্ছি? m কত? 1, 1 কেজি বলেছে। k কত? 1 নিউটন পার সেকেন্ড। তাহলে বসিয়ে দিলাম। আমি এখানে সমান তাহলে কি পেলাম? a সমান t পেলাম। এবার a সমান কি? a সমান কি? dv বাই dt সমান t। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি, dv ইন্টিগ্রেশন করব 0 টু v, তার সমান কি হবে? 0 টু t dt। আর এই t দেখো আসবে কিনা দেখো, dv ইন্টিগ্রেশন করছি তো, তাহলে t এর সঙ্গে dt গুণ করলে t dt আর 0 টু v dv dt। ঠিক আছে, ক্যালকুলেশন করো। dv ইন্টিগ্রেশন করলে কত হবে? v, আর এটা ইন্টিগ্রেশন কত হবে? t ইন্টিগ্রেট t স্কয়ার বাই 2, t স্কয়ার বাই 2। নেক্সট আবার আসছি, v সমান কত? এই v সমান কত? dx বাই dt। এটা পেয়ে গেলাম।
ভি কত dx বাই dt, ভি সমান dx বাই dt সমান টি স্কয়ার বাই 2। আবার ক্যালকুলেশন করো, তাহলে dx সমান কত দাঁড়াবে টি স্কয়ার নিচে 2 dt, ইন্টিগ্রেশন করো 0 টু x, 0 টু x তাহলে 0 টু x, আর এখানে টিটা হচ্ছে 0 টু 6 সেকেন্ড, টি সমান 6 সেকেন্ড বলছে, দেখো এই 6 সেকেন্ড। তাহলে 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 dx ইন্টিগ্রেশন করব 0 টু x এর সাপেক্ষে, আর টি স্কয়ার ইন্টিগ্রেশন করব 0 থেকে 6, এই বলছে 6 সেকেন্ড বলেছে না, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে 0 0 টাইম ইকুয়াল টু 0, সময় 0 থেকে শুরু করেছি 6 সেকেন্ডে, তার কতটা সরণ হবে, তার টি স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হবে টি কিউ বাই 3। তাহলে এবার মানটা বসাও, মানটা বসালে হয়ে যাবে, কত আসছে, তাহলে এটা মান বসাচ্ছি হাফ ইনটু মানে 6 এর কিউব, টি এর কিউব মানে 6 এর কিউব, নিচে কত হচ্ছে 3, তাহলে কত আসছে 3 2 6 2 দিয়ে কাটা মানে কত আসছে 36। তার সরণ কত হবে 36, তাহলে এই বিটা ঠিক, তাহলে কত হবে, তাহলে 6 সেকেন্ড সময়ে বস্তুর সরণ হবে 36 মিটার হয়ে গেল। পরে বলছে যে পরের প্রবলেমটা বলছে এটা মসৃণ কবিকলে m1 এবং m2 বস্তু ঝোলানো আছে, মানে এইটা মসৃণ, এইখানে কবিকলে একটা আছে ভাবে, কবিকলের সাহায্যে এই একটা বস্তু ঝোলানো আছে, এটা m1, আর একটা বস্তু ধরা আছে m2, এটা m2 এটা m1, এইভাবে নিচের দিকে ওজন কাজ করছে, এর টান উপর দিকে কাজ করছে, এর টান উপর দিকে কাজ করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কবিকল। তোমাকে বলেছে যে m1 গ্রেটার দেন m2 বলেছে, এটার ভর বেশি এটার ভর কম, তাহলে নিশ্চয়ই এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। এবার বলছে যে অভিকর্ষ বলের প্রভাবে চলতে শুরু করলো, প্রথমে দুটো ঝোলানো আছে, এবার অভিকর্ষ বলের প্রভাবে চলতে শুরু করবে মানে কি, তার ওজনে চলতে শুরু করবে, অভিকর্ষ বল বলতে এখানে ওজনটা কাজ করছে, তাহলে এর যেহেতু ভর বেশি তাহলে এর ওজন বেশি হবে, তাহলে এটা নিচের দিকে চলতে শুরু করবে আর এটা উপর দিকে চলতে শুরু করবে, তাই না। আলটিমেটলি কি হবে, এটা হচ্ছে এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, আর এ হচ্ছে এ ত্বরণ নিয়ে উপর দিকে উঠতে শুরু করবে, বুঝতে পারছো। তাহলে এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, আর অভিকর্ষ ত্বরণ তো প্রত্যেকে কাজ করবেই করবে। তাহলে m1 বলের বস্তু হচ্ছে কি হবে, বস্তুটা নিচের দিকে নামছে, তার মানে ওজনটা বেশি টানটা কম, তাহলে আমি কি বলবো না m1 ভরের বস্তুর ক্ষেত্রে আমি কি লিখব না m1 g মাইনাস t সমান m1, আর m2 ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে তার টান বেশি ওজন কম, 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর যোগ করো কি আসছে দেখো, তাহলে 1 ও 2 যোগ করে পাই, তাহলে 1 ও 2 যোগ করে পাই, যোগ করলে কি আসছে দেখো 80 80 কেটে গেল, তাহলে কি আসছে না m1g মাইনাস m2g সমান m1a প্লাস m2a, তাহলে এখানে a কত আসছে, ত্বরণ কত আসছে দেখো, তাহলে a আসছে m1 মাইনাস m2 একদম g কমন নাও মাইনাস m2 g কমন নাও, আর নিচে কত হবে m1 প্লাস m2, দেখো এখান থেকে a কমন নাও, তাহলে এই a হলো কি, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে m1 প্লাস m2, সেটা নিচে নেমে এসেছে এখান থেকে, আর সরি এটা জি 1 2 যোগ করে এখান থেকে জি কমন নাও, তাহলে কি হবে m1 মাইনাস m2,
তাহলে সেটাই উপরে উঠলো। তাহলে এখান থেকে এ কমন আসলে কি আসবে না m1 প্লাস m2, সেটা নিচে আসবে। আর এখান থেকে জি কমন নিয়ে তাহলে m1 মাইনাস m2 চলে যাবে। এবার কি বলছে সংস্থার বহিস্থ বল, সংস্থার মোট ভর কত, সংস্থার মোট ভর m1 প্লাস m2, তার সংস্থার বহিস্থ বল কত হয়, বল মানে ভর গুণিতক ত্বরণ, তার সংস্থার বহিস্থ বল কত হবে, বহিস্থ বল তার ভর ইন্টু ত্বরণ মানে m1 প্লাস m2 ইন্টু ত্বরণ কত, এইটা এই ত্বরণটা এইটা এ মানে কত আসছে m1 প্লাস m2, এটা কত আসবে m1 প্লাস m2 ইন্টু এটা কত জি m1 মাইনাস m2 ইন্টু জি, এটা কাটা, তাহলে কত আসছে তাহলে m1 মাইনাস m2 ইন্টু জি, মানে কোন উত্তরটা হবে, দেখে নাও। তাহলে আমার উত্তর কোনটা হবে, এইটা উত্তর হবে। দেখো খুব সহজ, দেখে নাও। দেখো এর পরের প্রবলেমটা বলছে যে এম ভরের একটি ছোট এম ভরের একটি দড়ির এক প্রান্তে এম বল দিয়ে একটা বড় এম ভরের ব্লককে টানা হচ্ছে একটা ঘর্ষণহীন টেবিলের উপরে। এক্ষেত্রে দড়ির দ্বারা প্রযুক্ত বল কত হবে, দড়ির দ্বারা ব্লকের উপর মানে এই এম ভরের ব্লকটা তাকে কত বল দড়িটা প্রয়োগ করছে, একটা দড়ি দিয়ে একটা বড় এম ভরের ব্লককে টানা হচ্ছে, দড়ির ভর ছোট হাতের এম আর ব্লকটার ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে বলছে যে দড়ির দ্বারা ওই যে ব্লকটিকে টানা হচ্ছে কত বলে টানা হচ্ছে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, খুব সহজ, দেখে নাও। এক্ষেত্রে সংস্থার মোট ভর কত, সংস্থার মোট ভর কত ছোট এম প্লাস বড় এম, সংস্থার ত্বরণ কত হবে, সহজ দেখো এফ বলে টানা আছে না, এফ বলে তাহলে এফ বাই বড় এম প্লাস ছোট এম প্লাস বড় এম, তাহলে ব্লকের উপর প্রযুক্ত বল কত হবে, তাহলে দড়ির দ্বারা ব্লকের উপর প্রযুক্ত বল, তাহলে ত্বরণ ইনটু ব্লকের ভর এম, ত্বরণ এফ বাই ছোট এম প্লাস বড় এম, তার মানে কত হচ্ছে এ বড় হাতের এম এম এফ বাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো পরীক্ষায় আছে এটা, দেখে নাও, ঠিক আছে। তারপর বলছে একটা একজন বোলার বল করেছে, একজন ব্যাটসম্যান কি করেছে ব্যাট দিয়ে মেরেছে, বলটা যেই বেগে এসছে মানে 36 কিমি পার বেগ ঘন্টা নিয়ে বলটা এসছে আর যাওয়ার সময় বলটা গেছে 36 কিমি পার বেগে ঘন্টায়, কিন্তু মাঝখানে যেই কোণটা যে কোণে বিক্ষিপ্ত হয়েছে সেটা কত বলছে 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে প্রযুক্ত ঘাত কত, ঘাত মানে কি ভরবেগের পরিবর্তন, সেটা তোমাকে বের করতে হবে। দেখো মানে বলটা আসার সময় এইভাবে এসছে আর তুমি এভাবে মেরেছো, তাহলে বলটা আসছে এভাবে v1 বেগে আর গেছে v2 বেগে, v1 v2 বেগ সমান আর এই কোণটা বলছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তাকে তোমাকে প্রযুক্ত ঘাত বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমি v1টা বের করি, কথা বলেছে 36 কিমি পার ঘন্টা, তো তাহলে 36 ইন্টু 1000 দিলাম, এটাকে ঘন্টাকে 60 গুণিতক 60 করলাম, 6 কাটা, তার কত দাম আছে তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে লব্ধি বেগটা কত, যেই বেগে আছে সেই বেগে গেছে, তাহলে লব্ধি বেগ কত সেটা যদি ভি ধরি কত দাঁড়াবে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস 2v1 v2 cos 60 ডিগ্রি, মান বসাও। এটাও v2 কিন্তু তাই, তাহলে কত দাঁড়াবে তোমার
10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 10 ইনটু cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাই না? তাহলে হাফ হাফ কাটা, তাহলে কত মান আছে তাহলে 10√3 মানে কত হচ্ছে 10√3 মানে 1.732 মানে কত আছে তাহলে 17.32 এত মিটার পার সেকেন্ড। তাহলে ঘাত কত হবে এখানে, ঘাত সমান কি ভর ইনটু এখানে বেগ, বেগের পরিবর্তন মানে লোক দিবে। তাহলে স্যার কত আছে ভর বলতেছে কত বলটার ভর হচ্ছে 0.2, তাহলে 0.2 ইন্টু 17.32 এত কেজি মিটার পার সেকেন্ড মানে কত, তাহলে গুণ করো 2 দুনে 4 2 তিনে 6 2 সাতে 14 4 তেরে 2 কেজি 3 এত কেজি মিটার পার সেকেন্ড। দেখে না ঠিক করে, ঠিক আছে দেখে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো তারাও দেখতে পারে। পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসবে, আর থিওরি বেসিসে যে সমস্ত প্রশ্ন আসবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই চ্যাপ্টার থেকে নিউটন দ্বিতীয় সূত্র থেকে থিওরি বেসিসে যে সমস্ত প্রশ্ন আসবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ভালো করে দেখবে, মন দিয়ে পড়াশোনা করবে, বন্ধুদেরকে একটু সাহায্য করবে, তারা যাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারাও পড়াটা দেখতে পারে। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে সমানতালে আছি পরীক্ষা পর্যন্ত, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সব রকমভাবে হেল্প করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকলে, অঙ্ক সংক্রান্ত কিংবা থিওরি সংক্রান্ত কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।